নমস্কার, খেলবাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শরৎ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত ব্যানার্জি। প্রশান্ত ব্যানার্জি এমন একজন ফুটবলার যে কেউ তাকে বাঁ পায়ে ফুটবলার বলেন, কেউ বলেন ডান পায়ে ফুটবলার, সেটা কম বলেন, কিন্তু দুটো পা সমানভাবে চলে। এই প্রশান্ত ব্যানার্জি এত ভালো ম্যাচ খেলেছে, বাঁ পায়ে থেকে গোল, ডান পায়ে থেকে গোল, কোন গোল যে সেটা বলা মুশকিল। প্রশান্ত, প্রথমে তোমাকে স্বাগত চ্যানেলের, আমরা খেলবার চ্যানেলে তোমাকে স্বাগত। আমি যেটা বলতে চাইছিলাম, তোমার ডান পা বাঁ পা তুমি নিজে কখন আবিষ্কার করলে যে তুমি বাঁ পায়ে প্লেয়ার অথবা তুমি দু পায়ে প্লেয়ার, নিজেকে কি মনে করো? আসলে যখন বাঁ পায়ে খেলতাম তখন ডান পাটা কাজ চলতো না, ডান পাটা একেবারে অকেজোর মতো, বাঁ পাটাই বেশি চলতো। আমরা যখন আন্ডার হাইটে খেলতাম তখন আমাকে বলতো যে তোর পায়ে একটা লোহার বুট পরিয়ে দেবো। আচ্ছা, তো লোহার বুট পরিয়ে দেবো কারণ ডান পা করিস না, তো এইটা বলা আমার কিন্তু বাঁ পাটাই অভ্যাসে দাঁড়িয়ে গেছিল। পরবর্তীকালে দেখলাম যে শুধু একটা পায়ে খেললে কিন্তু আমার অসুবিধা হয়ে যাচ্ছে। তার এই কারণ হচ্ছে যে ডান পাটাকে আমাকে আরও একটু স্ট্রং করতে হবে। এবার আমি আলাদা করে ডান পাটাকে বেশি করে ব্যবহার করতাম, যে ডান পায়ে জোরে মারা, ডান পায়ের ওপরে ওয়েট ট্রেনিং করানো, ডান পায়ের চিপ করা, ডান পায়ের শুটিং করা, এই যে ডান পায়ের জাগলিং করা, এইটা প্র্যাকটিস শুরু করলাম যে ডান পায়ে খেলব না। আমি প্র্যাকটিসে এমন করতাম যে আমার ডান পা থেকে যদি বাঁ পায়ে বল নিয়ে করতে যাই এটা ফাউল, আমার বিরুদ্ধে যেন যায়, আমার ডান পাটা চলবে। এই যে অভ্যাসটা করতে আরম্ভ করলাম, করতে 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 কি হয়, যখন এটা ট্রেনিংয়ের মাধ্যমে এগুলো চলতে থাকে তখন অটোমেটিক্যালি কিন্তু আর কোনো অভ্যাস হয় না। সেই জায়গাটা থেকে আমি অনেকটা সরে গেছি। ফলে পরবর্তীকালে আমাকে প্রদীপদাও বলেছিল, প্রদীপদা আমাকে দুটো জিনিস শিখিয়েছিল, একটা হচ্ছে ডান পায়ে গোল করানো আর হেডিং। হেডটা ভালো ছিল না, আমি দুটোতেই গোল করেছি, হেডেও গোল করেছি, আবার ডান পায়ে তো প্রচুর গোল আছে, পাওয়ার অনেক বেশি ডান পায়ে। এই কারণে এমনকি আমি পেনাল্টি মারতাম ডান পায়ে, কারণ আমাকে অনেকেই বলতো ডান পায়ে পেনাল্টি মানে দুটো পা সমান হলে চিন্তা থাকে না। তো এইটা ইমপ্রুভমেন্টটা নির্ভর করে যে কোনো প্লেয়ারের তার মানসিকতা থেকে, সে কতটা ইমপ্রুভমেন্ট করতে চায়, তার সত্যি সত্যি করার ইচ্ছে আছে কিনা। ট্রেনিংয়ের মাধ্যম ছাড়া তো হয় না। সেইটা করতে করতে অভ্যাসে, হ্যাঁ প্রথম খারাপ হয়, এমন জায়গায় ডান পা পড়ে গেল, বলটা মারতে গিয়ে পারলাম না, তখন লোকে বলবে এই ডান পায়ে পড়ে গেছে। ওইটা থেকে ওভারকাম করার জন্য করতে 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 ট্রেনিং করতে করতে অটোমেটিক এসে যায়। আর আমার ভয় ছিল না, আমি ডান পায়ে ড্রিবল করতে পারতাম, ডান পায়ে ট্র্যাপিং করতে পারতাম, ডান পায়ে শুটিং করতে পারতাম। এইটা আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনি তো শুনলেন যে ওকে এখনও কিন্তু লোকে বাঁ পায়ে ফুটবলার হিসেবে জানে, ও নিজে বলছে ডান পায়ের কৃতিত্বের কথা বলছে, কিন্তু ওর বাঁ পা, ওকে প্রসূন ব্যানার্জি বাঁ পা, হরজিন্দর সিংয়ের বাঁ পা, কৃষ্ণগুরুর বাঁ পা, এই একসঙ্গে উচ্চারিত। তুমি আরও কিছু নাম জুড়বে? না, এরাই মেনলি বাঁ পায়ের প্লেয়ার ছিল তখনকার দিনে। হারজিন্দর ছিল, প্রসূন ছিল, পারমিন্দার ছিল, হ্যাঁ বাঁ পায়ে ছিল, ডান পাটাও ভালো ছিল, ওরও বাঁ পা ছিল, কিষাণু দে। ফলে এরা সব বাঁ পায়ের প্লেয়ার। এই জন্য বাঁ পাটা একটা যেহেতু অভ্যাস হয়ে গেছিল বাঁ পায়ের প্লেয়ার বলে, তখন ডান পাটা ধরতো না। এরা সব বাঁ পায়ের প্লেয়ার। তুমি যখন কালীঘাট থেকে ইস্টবেঙ্গলের 76-এ সই করলে, তখন তুমি কি বাঁ পায়ে, তোমাকে লেফট হাফের জায়গাটা তোমাকে দেওয়া হলো না, তোমাকে কোন সেন্ট্রাল, কোন যে পজিশনটা তোমাকে দেওয়া হলো? না, অ্যাকচুয়ালি তখন 4-2-4 খেলা হতো। তখন 4টে ফরওয়ার্ড, 4টে ডিফেন্ডার আর 2টো হাফ ব্যাগ। এবার 2টো হাফ ব্যাগের মধ্যে একটা ছিল গৌতম সরকার, সেই ডান পায়ে ডান দিকে খেলবে, আর আমি বাঁ দিকে খেলবো, এর মধ্যে আর কোনো গোল নেই। ফলে ওইটা একটা আমার শুরু হলো বড় ক্লাবে বাঁ পা দিয়ে। সেইখানে তুমি যেটা আমি বলতে চাইছি যে তোমার নিজস্ব, তুমি বাঁ পায়ে খেলোয়াড় ডান পায়ে খেলোয়াড়, এটা তো মিশে গেছে। তুমি বলতে দুটোই তোমার স্ট্রং ছিল, যদিও বাঁ দিকে তোমাকে খেলানো হয়েছে। কোচেরা তোমাকে কোনোভাবে আলাদাভাবে তৈরি করেছে কোনো একটা পজিশনের জন্য, যে তুমি কি বাঁ পায়ে কখনো কখনো তুমি রাইট ব্যাকেও, রাইট হাফেও খেলতে পারো, এরকমভাবে কোনো কোচের পরামর্শ? আমাকে অমূল্য তো ডান দিক দিয়ে খেলাতো, বলছে ডান দিক দিয়ে খেলবি, ডান দিক দিয়ে খেললে কি হয়, বাঁ দিকে গিয়ে সরে গিয়ে মারতে অনেক সুবিধা হতো। এই যে রাইট হাফ থেকে লেফট হাফে যাওয়া, তখন প্রথম অনেকটা অসুবিধা হতো, কিন্তু অমূল্য যে বুদ্ধিটা দিয়েছিল
ডান পা দিয়ে যাবি, ডান দিক দিয়ে যাবি, একটা ছোট আউটসাইড মারবি, দেখবি আস্তে একটা ওয়াল খেলে যাবি, গোলপোস্ট কাছে পাবি, মারবি, গোলে ঢুকে যাবে। নাহলে যে কোনো তোমার কাছে মাঠটা বড় থাকতো। হ্যাঁ, এবং আমি এইটা আরো বেশি নকল করতাম যখন এই মারাদোনা, মেসি এরা যখন ডান দিক দিয়ে গিয়ে বাঁ দিকে ঢুকতো, আমি দেখে মানে এ তো দারুণ নিয়ে, এটা তো চিন্তা ভাবনাটা খুব ভালো, এটা তো অনেকটা সুবিধা হয়। আমি বাঁ দিক থেকে গিয়ে আমাকে বাঁ দিকে যে বাঁ পায়ে সেন্টার করতে হবে, তার থেকে ডান দিক দিয়ে ঢুকে গিয়ে আমি মারলে গোল করতে পারবো, যার জন্য হাফব্যাক থেকে আমার গোলের সংখ্যা বেশি। আচ্ছা, আমি 115খানা গোল করেছি টোটাল হাফব্যাক থেকে, এটাও কিন্তু রেকর্ড। তুমি কখনো, অনেকে আছেন যেমন সুব্রত ভট্টাচার্য ডিফেন্সে গিয়ে ফরওয়ার্ডে অনেক সময় টিমের ক্রাইসিসের সময় এগিয়ে গিয়ে হেডে গোল করেছে, ইয়ে করেছে, তোমার কি এই টেন্ডেন্সিটা তুমি? আমি হেডটা আমার অত ভালো ছিল না, কারণ মাথা সুব্রত ভট্টাচার্য তুখার ছিল, মনোরঞ্জন ভট্টাচার্য তুখার ছিল, কিন্তু সুব্রত ভট্টাচার্য হেডে গোল করার প্রবণতাটা খুব ভালো ছিল। এবং যখনই আমরা কর্নার পেতাম বা ফ্রিকিক পেতাম, ও হাত তুলতেন, যখন একসঙ্গে খেলতাম তখন এই হাত তুলতে, আর আমি কি করতাম কি, ওর মাথায় বলটা দেওয়ার চেষ্টা, কারণ ওর মাথায় বল পড়লে গোল হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং অনেক সিচুয়েশনে ও গোল করে দিয়ে গেছে। ফলে আমার মাথা কিন্তু তখন ভালো ছিল না, এবং যার জন্য আমি সেন্টারগুলো আমি রাখতাম, কেন সেন্টার সেই বল রাখতে পারবে যার পারফেকশন খুব ভালো। ওই জন্য সুব্রত ভট্টাচার্য বলতো তুই মার, এবং টিম আমাকে ওই জন্যই ওই জায়গাটা দিত। পরবর্তীকালে আমার হেডটা ডেভেলপ করেছিল প্রদীপ দাই করিয়েছিল, এ নিয়ে বলার অপেক্ষা রাখে। ইস্টবেঙ্গল মোহনবাগানে আমি তো ইস্টবেঙ্গলে এসে 2বার হেডে গোল করেছিলাম, ভাস্করের সামনে দিয়ে 2বার হেডে গোল করেছি, ফেডারেশন কাপ, এই কলকাতার মাথা দিয়ে গোল করেছিলাম, ফলে মাথাটাও আমার ইমপ্রুভ হয়েছিল। এই সব নিয়ে তুমি তো দুটো কোচ, আমি কোচ অনেকে তোমার সঙ্গে ছিল, অনেকের সাহায্য পেয়েছো তুমি। কালীঘাটের আগে তুমি যে ক্লাবে খেলেছো, ক্লাবটার নাম কি জানো? কালীঘাটের আগে হোয়াইট বর্ডার। হোয়াইট বর্ডার, তখনও কেউ না কেউ কোচ ছিলেন, তারপরে কালীঘাটে কোচ ছিলেন, আর ইস্টবেঙ্গলে এসে তুমি তখন তোমার সামনে অমল দত্ত। হ্যাঁ, ফলে তোমার প্রথম অমল দত্তকে পাওয়ার অভিজ্ঞতা কেমন? দেখো, প্রথম কথা আমি প্রথম যখন হোয়াইট বর্ডারে খেলি তখন ফরওয়ার্ড খেলতাম। এই ফরওয়ার্ড খেলতে গিয়ে আমি তখন যখন কালীঘাটে সই করি, তখন কালীঘাট ক্লাবে মানে আমি জাস্ট মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে যখন ট্রায়ালে গেছি, তখন কলকাতার মাঠে প্রত্যেকটা টিমে নেই করে অন্তত 100-150 প্লেয়ার সই করতো, সব টিমে। তখন ফুটবলের ক্রেজটাই আলাদা ছিল, এবং সেইখানে একটা ট্রায়াল হতো, ওই ট্রায়াল থেকে অনেক স্ক্রিনিং করে বাদ দিয়ে দিত। এবার আমি যখন গেছি তখন আমাকে বলছে তুমি হাফে খেলো। সুশীল ভট্টাচার্য ভালো কোচ, ভালো দক্ষ মানুষ, আমাকে বললো ভাই শোনো, তুমি আর মুকসুদ্দিন ছিলেন, বললো তুমি হাফে খেলো। আমি বললাম দেখুন আমি হাফে খেলবো করতে, আমি কোনোদিন হাফে খেলিনি। বলছি তুমি খেলো না। আমি বলছি, আমি তখন মাথায় আমার ঢুকলো এই আমায় বাদ দেওয়ার একটা প্ল্যান হয়ে গেছে, এবার আমায় ছুটি করে দেবে, কেন অনেককে ছুটি করে দিয়েছে। আমার মনটা খুব খারাপ, তখন আমি রাজি হচ্ছিলাম না। কিন্তু আমাকে সেই সময় নির্মল গাঙ্গুলি ছিল, ওয়ারি থেকে সই করেছিল, সিনিয়র লোক, ও আমাকে খুব প্রেফার করতো। ও আমায় বলছে এই শোন, কি বলুন তুই খেল। আমি বললাম আপনি কি বলছেন খেলতে, আমি পারবো না খেলতে, লিফট একটা হাফ খেলা কি আমার দ্বারা হবে বলুন। বললো শোন আয় আমার সঙ্গে, আমাকে নিয়ে গিয়ে সুশীলদার কাছে নিয়ে বললো সুশীলদা ও ভয় পাচ্ছে যে যদি বাচ্চা হয়ে যায় হাফ খেলতে পারবে না, আপনি একটু ওকে বলে দিন। তো সুশীলদা বললো ভাই তুমি চিন্তা করো না, ওটা নিয়ে ভেবো না, তুমি খেলো, বাকি আমি বুঝে নেব। তখন নির্মলদা বললো তুই খেল, আমি আছি, তুই চিন্তা করিস না। ঠিক আছে, এই হাফ খেলা আমার শুরু হলো, এবং খেলার পরে আমাকে সুশীলদা ডেকে বললো কি ভাই, আমি বলেছিলাম তুমি পারবে, পারলে তো। আমার একটু মনটা তখন শক্ত, ওই হাফব্যাক খেলা শুরু হলো। এইবার ওইখান থেকে যখন আমি ইস্টবেঙ্গলে সই করি, তখন অমল দত্তর নাম একেবারে আমি দেখেছি, অমলদার নাম একটা বিখ্যাত মানুষ। আমি অমলদাকে আরো বেশি চিনতাম ফিল্ম দেখে, ফুটবলের ফিল্মগুলো দেখাতো, আমি দেখেছি। তারপরে আমি সেই বছর সব থেকে যেটা ফানি থিং, আমি গেছিলাম জুনিয়র ইন্ডিয়া খেলতে ব্যাংককে। আমার তার আগে ইস্টবেঙ্গলে সই করার সময় আমার পক্স হয়েছিল। এবার পক্স হওয়ার পরে আমি সই করে যখন ইস্টবেঙ্গল থেকে সই করে আমি বাড়িতে এলাম, তখন আমাদের সব প্লেয়াররা চলে গেছে জুনিয়র ইন্ডিয়া ক্যাম্পে পাটিয়ালা।
তখন পাতিয়ালায় এনআইএস ছিল। এবার আমি একা যাব কি করে? তখন আমাকে নিয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব মন্টু বোসের কাছে, যে ও ক্যাম্পে ডাক পেয়েছে, ও যাবে, কিন্তু ও কী করে যাবে, ও তো পক্স হয়েছিল, যেতে পারিনি, ওকে যেন বাদ না দেওয়া হয়। তখন আমাকে মন্টু বোস নিয়ে গেল এম দত্ত রায়ের বাড়িতে। তখনই ওনাকে দেখলাম মানুষ বসে, বললো যে দেখো, তখন কি আইএফএ সেক্রেটারি না প্রেসিডেন্ট? এআইএফএফ এর প্রেসিডেন্ট ছিল, ওর জায়গায় তখন নুরুল আমিন চলে এসেছে। তখন উনি বললেন যে দেখুন, তোমাকে একটা কথা বলি, প্রথমত এখন আমি ছেড়ে দেওয়ার পরে আর কোনো চিঠিও দেয় না, আমি আর কি বলবো, তবু আমি দেখছি, তখন তো আর মোবাইল নেই, এই কথা বলে টলে তারপরে মন্টুদা আমায় নিয়ে এসে বললো চিন্তা করো না। তারপরে মন্টুদার আমাকে ডেকে পাঠালো। 2-4 দিন বাদে দেখি এসছে বদ্রু ব্যানার্জি, আমাকে বদ্রুদার সঙ্গে নিয়ে কথা বলালো। বদ্রুদা সিলেক্টার এআইএফএফ। বদ্রুদা তখন একটা চিঠি আমায় করে দিল, এইটা গিয়ে কিট্টুকে দেবে। কিট্টু তখন ন্যাশনাল টিমের কোচ, আমাদের কোচ তখন কিট্টুকে দেবে, আর আমি দেখছি বলে দেবো। তখন তো ফোন পেতে মুশকিল, যাই হোক উনি ফোন করেছিলেন। তারপরে আমি ওইটা নিয়ে একা একা সেকেন্ড ক্লাসে, তখন তো ফার্স্ট ক্লাস নেই, চিনি না কোথায় পাতিয়ালা, দুটো ট্রেন করে দুবার চেঞ্জ করে সেকেন্ড ক্লাসে ভয়ে কোনো রকমে যখন পাতিয়ালায় পৌঁছালাম, একটা রিক্সায় উঠেছি, অন্ধকার, ওই বড় গেটে ঢুকে কোথায় খুঁজবো। আমি ভাবছি হে ভগবান, আমার তো যা অবস্থা, এর থেকে তো বাড়ি ফিরে যাওয়া ভালো, আর মরে যাওয়া ভালো, কাউকে চিনি না, জানি না। এবার হঠাৎ দেখলাম অর্ধেকটা ভিতরে ঢুকে গেছি, অর্ধেকটা গিয়ে দেখি একজন বলছে এই প্রশান্ত। আমাকে যখন প্রশান্ত বলেছে তখন আমার না বুকটা যেন মানে কি বলবো, যেন ভরসা, মানে কত বড় ভরসা, যে আমায় ডেকেছে সে আমায় চেনে, অন্ধকার, যে আমায় ডেকেছে সে আমায় চেনে, এইটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি তখন রিক্সা থেকে নেমে পড়লাম, এ ভাই দাঁড়াও, নেমে গেলাম, গিয়ে বলছে সব ওই ভিতরে চলে যাও, ওখানে আছে, তুমি আমার চেনো? না আমি চিনি না। ঠিক বলে আমার নাম সুনীল নন্দী। আচ্ছা, উনি উনি তখন কোর্স করতে গেছিলেন, বলে ওই ভিতর দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঢুকে ওই দিকে ভিতরে চলে যাও। তাও একজনকে সঙ্গে দিয়ে, নিখিল নন্দী ভাই, হ্যাঁ ভাই, দাদা, ভাই ভাই ভাই। এইবার আমি যখন গেলাম, আমাকে যখন ভিতরে নিয়ে গিয়ে দেখালো, তখন বর্ষা পেলাম, আমার সব প্লেয়াররা তখন আছে, এই বিদেশ, মানুষ, মনা, ভাস্কর, কমটন, সব, আনোয়ার হোসেন, সব। এই জুনিয়র ইন্ডিয়া খেলে ফিরে আসার পরে আমি বাড়িতে এসেছি, তখন ইস্টবেঙ্গল ক্লাব থেকে খবর এলো যে কালকে মাঠে আসবে 2টোর সময়। কেন? কালকে ক্রুক টাউনের সঙ্গে খেলা আছে। আমি বললাম ঠিক আছে যাব, ইস্টবেঙ্গলে যাব খেলা। পরের দিন যখন ওই প্রথম গেলাম ইস্টবেঙ্গল ক্লাবে, টেন্টে ঢুকলাম, আমার তো মানে বুকের ছাতি তখন বড় হয়ে গেছে, ইস্টবেঙ্গল ক্লাবের মতো একটা টিমে, আর ওই রকম জনতা। আমি তো ছোট প্লেয়ার, লাল হলে, যাই হোক আমাকে জার্সি প্যান্ট দিল, দেখছি শুধু জার্সি প্যান্ট, 6 নম্বর জার্সি, কিন্তু টিম লিস্টে আমার ফার্স্ট 11-এ নাম নেই। ওখানে গৌতম সরকার, রতন দত্ত হাফব্যাক, স্টপারে অশোকলাল ব্যানার্জি, শ্যামল ঘোষ, সুধীর কর্মকার, আর বাঁদিকে বোধহয় খুব সম্ভব শ্যামল ব্যানার্জি আর বলাই চক্রবর্তী ছিল। আর হাফে এরা দুজন, ফরওয়ার্ডে শ্যাম থাপা, শুভঙ্কর সান্যাল, সুরজিৎ সেনগুপ্ত, রঞ্জিত মুখার্জি, এই হলো টিম। যাই হোক আমি যথারীতি আনন্দ পেয়েছি, যে চান্স পাইনি বলে আমার কোনো দুঃখ ছিল না সেই ম্যাচটা, পার্টিকুলার ম্যাচে। কিন্তু আমার তখন যেন ওই ইস্টবেঙ্গলের জার্সি পরে, প্যান্ট পরে, আমি একটা প্যান্ট তখন ব্যাংকক থেকে কিনে নিয়ে এসেছিলাম দড়িয়ালা, ওই খুব কমফোর্টেবল কালো প্যান্ট, এই ইস্টবেঙ্গলে টিমে পরে খেলবো বলে নিয়ে। যাই হোক এরকম টিলাম, ম্যাচ 1-1 হলো, চলে এলাম। অমলদা আমাকে ডাকলো, কত কাল থেকে প্র্যাকটিস আসবে না? হ্যাঁ। আমি লোকটাকে দেখছি, ভাবছি এই লোক সেই অমল দত্ত, বাপ রে বাপ, এর বলার কিছু নেই। পরের দিন থেকে প্র্যাকটিস শুরু হলো, তার 5 দিন বাদে কলকাতার লিগ, ইস্টবেঙ্গল ভার্সেস পুলিশ। আমাকে অমলদা বলল, শোনো ভাই, কালকে তৈরি হয়ে আছে। আমি বললাম ঠিক আছে, তৈরি হয়ে আছে ভালো করে। তোমার মনে তখন আশা জাগছে, আশা জাগছে, আবার ভাবছি একাদশে তুমি থাকলেও থাকতে পারি,
আর ওখানে তখন সিস্টেম হচ্ছে ওই খেলার 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে ওই টিম লিস্ট ঝোলা, হ্যাঁ ঠিক। তাহলে দেখতে হয় টিমে আমার নাম আছে কিনা, সবাইকেই। যাই হোক, তা যারা আমরা নতুন তাদের তো আরো বেশি, যারা চান্স পায় তারা তো কথাই নেই। যাই হোক, তো এই কথা বলাতে আমি বললাম ঠিক আছে, আমি তো জানি আমাকে আশা, কিন্তু তাও মনে মনে ভাবছি আমাকে কেন খেলাবে, এ তো রতন দত্ত মোহনবাগান থেকে এসছে ইস্ট বেঙ্গলে, তারা আমার থেকে সিনিয়র প্লেয়ার, গৌতম সরকার ছেড়ে দাও। এইবার যখন এলাম আমি, তারপরে প্র্যাকটিসের খেলার আগের দিন আমি যখন বেরোচ্ছি, তখন অমল ভট্টাচার্য ছিল ফুটবল সেক্রেটারি। উনি আমায় ডাকলো, ডেকে বললো, শোনো বাবু, কালকে কিন্তু প্রিপারেশান নিয়ে আসবে। ঠিক আছে, তখন একটু বললাম যে একটু সাড়া দিচ্ছে। যাই হোক, তখন এইবার এলাম পরের দিন রেডি হয়ে, তারপরে টিম লিস্টে ঝোলা লাগি, অমলদা আমাকে বলতে শুরু করে দিল, এই খেলবি, ওই খেলবি, এইভাবে খেলবি, তুমি বুঝতে পারছো এবার ওখানে চান্স হবে। তারপর টিমটা লিস্টে না ঝুললে হবে না। তারপর দেখলাম টিম লিস্টে সত্যি সত্যি আমার নামটা আছে। তখন যেন আমার একটা মনে আলাদা নতুন ছেলে, হ্যাঁ, খুব সুযোগ দেন। এবং এইবার অমলদা আমাকে সেই ম্যাচটা দেওয়ার পরে, অমলদা ভালো করে খেলবি, এইভাবে খেলবি, ওইভাবে খেলবি, ঠিক আছে। তারপর গৌতম দা সিনিয়র লোক, সুধীর কর্মকার, ওই সব প্লেয়ার, বাপ রে বাপ, শ্যাম তাবা, আমি শুধু তাকিয়েই থাকতাম, এরা সব কি মস্ত বড় প্লেয়ার, এদের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম। যাই হোক, তারপরে তো খেললাম টেললাম, যথারীতি ইঞ্জিন চালু হয়ে গেল। তোমাকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের মতন খেলবাজের প্রশান্ত ব্যানার্জির সাক্ষাৎকার আমরা এখানে শেষ করলাম।